দেখো, এবার আমরা পড়ছি বিস্ফোরক বলের দরুন গতিশক্তি। ধরি একটি বস্তুর মধ্যে বিস্ফোরণ হয়ে বস্তুটি দুটো টুকরোয় ভেঙে গেল। তাহলে মূল বস্তুটি বিস্ফোরণের আগে স্থির ছিল, এটা তো আমরা বলতেই পারি। এবং বিস্ফোরণের ফলে এম ভর বিশিষ্ট একটি ছোট টুকরো, ধরি মূল বিন্দু বা মূল বস্তু থেকে ভি বেগে ছিটকে বেরিয়ে গেল। অবশিষ্ট বস্তুটির ভর ক্যাপিটাল এম এবং বিপরীত দিকে তার বেগ ক্যাপিটাল ভি হলে আমরা লিখতে পারি এম ভরের গতিশক্তি, স্মল এম ভরের গতিশক্তি বা ছোট টুকরোটার গতিশক্তি ডিভাইডেড বাই বড় টুকরোটার গতিশক্তি সমান সমান ছোট টুকরোর গতিশক্তি আমরা k1 ধরলাম, বড় টুকরোর গতিশক্তি k2 ধরলাম। দ্যাট ইজ ইকুয়াল টু হাফ স্মল এম স্মল ভি স্কোয়ার ডিভাইডেড বাই হাফ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার। দ্যাট ইজ ইকুয়াল টু স্মল এম স্মল ভি স্কোয়ার বাই ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার। ঠিক আছে, ছোট টুকরোটা স্মল ভি বেগে বেরিয়ে গেছে আর বড় টুকরোটা তার বিপরীত দিকে ক্যাপিটাল ভি বেগে বেরিয়েছে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? স্মল এম স্মল ভি ইকুয়াল টু ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি, ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে এখান থেকে আমরা স্মল ভি সমান সমান লিখতে পারি ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল এম। তোমরা এখানটায় ওই ভরবেগের সংরক্ষণ সূত্র ওইভাবেও করতে পারো যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এম ভি স্মল ভি প্লাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি ইকুয়াল টু সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান সমান সংঘর্ষের পূর্বে ভরবেগ ছিল 0। তাহলে সেখান থেকে স্মল ভির ভ্যালুটা বার করলে দেখবে একটা মাইনাস সাইন আসবে। মাইনাস সাইন এটাই ইন্ডিকেট করবে যে ছোট টুকরোটা যেদিকে গেছে বড় টুকরোটা তার বিপরীত দিকে গেছে। তো আমরা এখানটায় নেগেটিভ সাইনটা নিচ্ছি না, ঠিক আছে, নেগেটিভ সাইনটাকে অগ্রাহ্য করে আমরা শুধু ক্যালকুলেশনটা করছি। সেই কারণেই আমরা এটা লিখেছি স্মল ভি ইজ ইকাল টু ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি বাই স্মল এম। কেমন? তাহলে k1 বাই k2 ইজ ইকাল টু কত হচ্ছে? স্মল এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল এম ভি স্কোয়ার। এখন এই স্মল ভির ভ্যালুটা তো আমরা ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি বাই স্মল এম পেয়েছি, তাহলে স্মল ভির এই যে পাওয়া ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখানে পড়ে রয়েছে এম স্মল এম বাই ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার ইন্টু এই স্মল ভি স্কোয়ারের জায়গায় এইটা লিখছি এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম স্কোয়ার। তাহলে কাটাকুটি করে আমরা কি পাচ্ছি? k1 বাই k2 ইজ ইকাল টু ক্যাপিটাল এম বাই স্মল এম। অর্থাৎ গতিশক্তি হলো ভরের ব্যস্তানুপাতিক। দেখো, প্রথম বস্তুটা ছোট টুকরোর গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু 1 বাই ছোট টুকরোর ভর স্মল এম। তার মানে প্রত্যেকটা বস্তুরই গতিশক্তি তার ভরের ব্যস্তানুপাতিক। এখন ক্যাপিটাল এম বাই স্মল এম, যেহেতু ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম, তাহলে এখান থেকে সম্পর্ক থেকে লিখতে পারি k1 গ্রেটার দেন k2। অর্থাৎ আমরা কি পেলাম? ছোট টুকরোটির গতিশক্তি অন্য অংশটির গতিশক্তি অপেক্ষা বেশি। তাহলে একটা বড় বস্তু যখন বিস্ফোরণ হয়ে দুটো টুকরোয় ভেঙে যায়, তখন ছিটকে বেরিয়ে যায়, তখন ছোট টুকরোটা বেশি গতিবেগ নিয়ে বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, এবং তার গতিশক্তিও বেশি থাকে। এখন k1 এখান থেকে লিখছি k1 বাই k1 প্লাস k2, ভেদের নিয়ম অনুসারে আমরা এখানে লিখতে পারি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, বা k1 ইজ ইকাল টু তাহলে কত লিখছি? ক্যাপিটাল এম ইন্টু ক্রস মাল্টিপ্লিকেশন k1 প্লাস k2 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এখন k1 প্লাস k2 এটাকে আমরা k ধরছি, যেটা হচ্ছে টুকরো দুটির মোট গতিশক্তি। তাহলে k1 ইজ ইকাল টু কত পাচ্ছি? ছোট টুকরোর গতিশক্তি সমান সমান মোট গতিশক্তি ক্যাপিটাল কে, মোট গতিশক্তি টুকরো দুটোর ইন্টু ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। কেমন? তাহলে বিস্ফোরক বলের দরুন এই যে গতিশক্তির ফর্মুলা, এটা দিয়ে আমাদের অনেক প্রবলেম করতে হয়, এটা মনে রাখবে। কেমন? এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। কাকে বলবো আমরা স্থিতি শক্তি? কোনো বস্তু তার আকার, আয়তন ও অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার স্থিতিশক্তি বলে। এই স্থিতিশক্তির মধ্যে অভিকর্ষীয় স্থিতিশক্তি আমরা পড়ছি। অভিকর্ষীয় স্থিতিশক্তি কি? কোনো বস্তুকে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে ওপরে তুললে বস্তুটি কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। অভিকর্ষীয় স্থিতিশক্তি কাকে বলে? কোনো বস্তুকে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে ওপরে তুললে বস্তুটির কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি বলা হয়। সাধারণত ভূপৃষ্ঠকে নির্দেশ তল ধরা হয়, যার ওপর রাখা কোনো বস্তুর স্থিতিশক্তিকে শূন্য ধরে চলা।
ঠিক আছে, তাহলে আমরা এই যে আর্থ সারফেস ভূপৃষ্ঠ এখানে স্থিতিশক্তিকে 0 ধরেছি, এটা হচ্ছে আমাদের নির্দেশ তল। এই নির্দেশ তল থেকে এইচ উচ্চতায় এম ভর বিশিষ্ট একটি বস্তু রয়েছে, তাহলে বস্তুর ওপরে পৃথিবী এমজি বল দ্বারা, মানে বস্তুর ওজন এই এমজি বল দ্বারা কেন্দ্রের দিকে বস্তুটাকে টানছে। এখন এই মুহূর্তে বস্তুটা ধরো স্থির অবস্থায় রয়েছে, তাহলে এই মুহূর্তে বস্তুটার স্থিতিশক্তি কত সেটা আমরা বার করব এখানে, ঠিক আছে, ভ্যালু আসবে এমজিএইচ, আমরা এটাই বার করব। দেখো ভালো করে, এই যে পাশের চিত্রে বস্তুর ওপর ক্রিয়াশীল বল কত, তার অভিকর্ষ বল এমজি। এখন আমরা বস্তুটাকে এখান থেকে এই উচ্চতা উপরে তুলেছি, তাহলে কোন বলের বিরুদ্ধে বস্তুটাকে তুলেছি, এই অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে তুলেছি। তাহলে এখানে এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য কত হয়েছে, বল ইন্টু সরণ, বল হচ্ছে এমজি আর এখানে সরণ হয়েছে এইচ উচ্চতায় বস্তুটাকে তুলেছি। তাহলে আমরা বলতে পারি অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কৃতকার্য সমান সমান বল ইন্টু সরণ সমান সমান এমজিএইচ। এই কৃতকার্যই, এই যে কৃতকার্যটা হলো, এই কৃতকার্যটা কোথায় গেল, এই কৃতকার্যই বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হয়। সুতরাং বস্তুর স্থিতিশক্তি সমান সমান কত পেলাম আমরা, এম ইন্টু জি ইন্টু এইচ। ভালো করে মনে রাখবে স্থিতিশক্তির ফর্মুলা যে কোনো বস্তুর ক্ষেত্রে এম জি এইচ, দ্যাট ইজ ইকুয়াল টু বস্তুর ভর এম ইন্টু অভিকর্ষ ত্বরণ জি ইন্টু নির্দেশ তল থেকে বস্তুর উচ্চতা এইচ। ঠিক আছে, যে কোনো স্থিতিশক্তি বার করবার জন্য নির্দেশ তলকে সবসময় ধরে নিতে হবে। নির্দেশ তল আমরা যাকে ধরবো, সাধারণভাবে পৃথিবী পৃষ্ঠকে নির্দেশ তল ধরা হয়, তাহলে সেক্ষেত্রে নির্দেশ তলে বস্তুর স্থিতিশক্তিকে আমরা 0 ধরবো, কেমন, আর এই উচ্চতায় বস্তুর স্থিতিশক্তি কত হবে, এম জি এইচ, কেমন।